আর গ্লাস ম্যানুফ্যাকচার, এটা হচ্ছে গ্লাস উৎপাদনে সহায়তা করে। উড প্রিজারভেটিভ মানে কাঠকে জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য। আর একটা হচ্ছে ইন ভেটেরিনারি মেডিসিন, এবং পশু চিকিৎসায় এটা ইউজ করা হয়, বা পশু মেডিসিন হিসাবে এটা ইউজ করা হয়। কিন্তু সেখানে অর্গানিক আর্সেনিক্যালটা ইউজ করা হয়, মানে আর্সেনিক কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড যেটা, সেটা সেখানে এটা ইউজ করা হয়। এখন আসলে ডিস্ট্রিবিউশন ইন দ্য বডি কিভাবে সেটা বডিতে ছড়িয়ে পড়ে। এ সিঙ্গেল ওরাল ডোজ অফ ইনঅর্গানিক আর্সেনিক, একটা ইনঅর্গানিক আর্সেনিক যদি সিঙ্গেল ডোজ নিয়ে থাকো, সেক্ষেত্রে সেটা কি হবে, রেজাল্টস ইন এলিভেটেড আর্সেনিক কনসেন্ট্রেশন। তোমার বডিতে আর্সেনিক কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। কোথায় বেড়ে যাবে? ইন লিভারে, তারপর হচ্ছে কিডনিতে, লাংসে বেড়ে যাবে, এবং ইন্টেস্টিনাল মিউকোসা এবং ইন্টেস্টাইনে এর কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। আর্সেনিক কনসেন্ট্রেশন আর হাই ইন স্কিন, হেয়ার এন্ড নেলস। আর আর্সেনিক কনসেন্ট্রেশনটা, আর্সেনিকের ঘনমাত্রা কোথায় বেশি? তোমার স্কিনে বেশি, হেয়ারে বেশি, এবং নেলসে বেশি হয়ে থাকে সাধারণত। এখন আসলে টক্সিসিটি অর বায়োকেমিক্যাল ইফেক্টস, মানে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সে কি করে তোমার বিরূপ প্রভাব সৃষ্টি করছে বডিতে। প্রথম হচ্ছে টক্সিসিটি ভ্যারিস উইথ কেমিক্যাল ফর্ম, মানে কেমিক্যাল ফর্ম অনুসারে টক্সিসিটিটা বিভিন্ন প্রকার হয় আর্সেনিকের। যেমন হচ্ছে ইনঅর্গানিক আর্সেনিক্যালস, মানে ইনঅর্গানিক আর্সেনিক্যালস এর টক্সিসিটির পরিমাণটা খুবই বেশি। এরপর হচ্ছে কার অর্গানিক ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ডস, কিছু ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ড আছে, সেটার হচ্ছে কি মানে ত্রিযোজী কম্পাউন্ড আর কি, ট্রাইভ্যালেন্ট মানে ত্রিযোজী। তারপর হচ্ছে ইনঅর্গানিক আর্সেনেস নামক কম্পাউন্ডের হচ্ছে কি তারপর টক্সিসিটি কম হয়, মানে সবচেয়ে বেশি ইনঅর্গানিক আর্সেনিক্যাল, তারপর হচ্ছে কি অর্গানিক ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ড, তারপর হচ্ছে কি ইনঅর্গানিক আর্সেনেস, তারপর হচ্ছে আর্সেনিয়াম কম্পাউন্ড। এরপর লাস্টলি হচ্ছে কার এলিমেন্টাল আর্সেনিকের টক্সিসিটিটা কম। কারণ হচ্ছে কি ইনঅর্গানিক আর্সেনিক হচ্ছে কি ইট ইজ ইনসলুবল ইন ওয়াটার অ্যান্ড বডি ফ্লুইডস, আমাদের বডি যে ফ্লুইড আছে এবং যে ওয়াটার গুলো আছে সেগুলোতে হচ্ছে কি এই এলিমেন্টাল আর্সেনিকটা বা পিওর আর্সেনিকটা হচ্ছে কি তোমার অদ্রবণীয়। আমরা একটু 1 মিনিট নীরবতা পালন করি আজানের জন্য। এখানে কিভাবে আর্সেনিকটা এনজাইমকে ইনহিবিট করছে, তোমার আর্সেনিক যখন এনজাইমের সাথে রিঅ্যাকশন করে, মানে এনজাইমের এসএইচ গ্রুপ মানে সালফ হাইড্রিল কন্টেনিং কম্পাউন্ডের সাথে যখন সে রিঅ্যাকশন করে, তখন হচ্ছে কি এনজাইমের সাথে তখন একটা কমপ্লেক্স তৈরি হয়। সেই কমপ্লেক্সটা তখন এনজাইমটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়, মানে এনজাইমটা যখন রিঅ্যাকশনের আগে সে অ্যাক্টিভ ছিল, কিন্তু আর্সেনেটের সাথে যখন রিঅ্যাকশন হয়ে যায় তখন হচ্ছে কি তোমার সেটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, মানে অচল হয়ে যায়, এনজাইমটা কাজ করে না। তখন শরীরের বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়াটা সেটা আর হয় না। আরেকটা কিভাবে হচ্ছে বাই ভার্চু অফ ইটস কেমিক্যাল সিমিলারিটি টু ফসফরাস। আবার ফসফরাসের সাথে কি আছে, তার কেমিক্যাল সিমিলারিটি আছে। যেমন ফসফরাসটাও ত্রিযোজী বা হতে পারে, ফসফরাস হচ্ছে যোজনী 5, তেমনি আর্সেনিকেরও কি 5 যোজনী। তো সেজন্য হচ্ছে কি এটা কেমিক্যালি সিমিলার হতে পারে। এই কারণে হচ্ছে কি আর্সেনিক ইন্টারফেয়ার্স উইথ সাম বায়োকেমিক্যাল প্রসেসেস ইনভলভিং ফসফরাস। সেজন্য ফসফরাস যে সকল জৈব রাসায়নিক প্রক্রিয়ার সাথে জড়িত, ঠিক সেই সকল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আর্সেনিকও জড়িয়ে পড়ে, এবং সেখানে কি হয় ফসফরাসকে সে রিপ্লেস করে, নিজে সেই জায়গা দখল করে এবং শরীরের ক্ষতি সাধন করে। যেমন এখানে একটা রিয়েকশন দেখানো হয়েছে, গ্লিসারলডেট 3 ফসফেট, এটার সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হয় তখন সেটা কিসে কনভার্ট হয়, 1,3-ডাইফসফোগ্লিসারাইড। 1,3-ডাইফসফোগ্লিসারাইড হচ্ছে কি এডিশনাল প্রসেস, মানে অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে, মানে আরো কিছু প্রক্রিয়ার মাধ্যমে সেটা কিসে কিসে সেটা কি করে তোমার এটিপি ফর্মেশনে হেল্প করে। আবার অন্যদিকে কি হচ্ছে, যখন ফসফেটটা থাকবে না, যখন আর্সেনাইড থাকবে, তখন কি হবে, গ্লিসারলডেট 3 ফসফেটটা তখন আর্সেনাইডের সাথে রিয়েকশন করবে, রিয়েকশন করে সেটা 1 আর্সেনো 3 ফসফোগ্লিসারাইডে কনভার্ট হবে, যেটা হচ্ছে কি প্রিভেন্টিং এটিপি ফর্মেশন, যেটা তোমার এটিপি ফর্মেশনে বাধা দিবে। এটিপি ফর্মেশনটা কি জন্য যায়, শরীরের বিভিন্ন কাজকর্মের জন্য, মানে শক্তি যোগানোর জন্য সেটা যায়। তো সেই শরীরের শক্তির জন্য, শক্তি উৎপাদনের জন্য এটিপিটা খুবই প্রয়োজন। এখন আর্সেনাইডের সাথে যখন গ্লিসারলের 3 ফসফেট যুক্ত হয়ে 1 আর্সেনো 3 ফসফোগ্লিসারাইড তৈরি হবে, তখন কি শক্তি উৎপাদন প্রক্রিয়াটা ব্যাহত হবে, এবং শরীর দুর্বল হয়ে পড়বে, এবং শরীরের নানা রকম ক্ষতি সৃষ্টি হবে। আরেকটা হচ্ছে কি আর্সেনিক কম্পাউন্ড এট হাই কনসেন্ট্রেশন কোয়াগুলেট প্রোটিনস বাই অ্যাটাকিং সালফার বন্ডস মেনটেনিং দ্য সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি স্ট্রাকচারস অফ প্রোটিন। বলা হচ্ছে কি আর্সেনিক যে কম্পাউন্ড গুলো আছে সেটা হচ্ছে কি উচ্চ
কনসেন্ট্রেশনে অথবা উচ্চ ঘনমাত্রায় সেটা কি করে, প্রোটিনকে কোয়াগুলেট করে, মানে প্রোটিনকে ইনঅ্যাক্টিভেট করে, প্রোটিনগুলো একসাথে জড়ো হয়ে যায়, মানে প্রোটিনের স্ট্রাকচারটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায় এবং প্রোটিনগুলো একসাথে জড়ো হয়। কিভাবে জড়ো হয়? বাই অ্যাটাকিং সালফার বন্ডস, মানে প্রোটিনের যে সালফার বন্ড আছে সেটাকে সে অ্যাটাক করে। অ্যাটাক করার ফলে কি হয়, প্রোটিনটা তখন ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। এই সালফার বন্ডসটা কি জন্য দায়ী? মেনটেনিং দ্য সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। প্রোটিনের যে সেকেন্ডারি স্ট্রাকচার আছে এবং টারশিয়ারি যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের জন্য সালফার বন্ডটা দায়ী, এবং সালফার বন্ডটাকে সে রিয়েকশন করার মাধ্যমে সালফার বন্ড প্রোটিনটাকে সে কি করে, ইনঅ্যাক্টিভেট করে, তখন প্রোটিনটা কি কাজ না করে একসাথে জড়ো হয়ে যায়, মানে কোয়াগুলেশন হয়ে যায়, বা এটা একটা কনসোলিডেটেড একটা মাস হয়ে যায়। তখন প্রোটিনটা তাদের নির্ধারিত যে কাজটা সেটা আর করতে পারে না। আর্সেনিক নিয়ে কারো কোন কোশ্চেন আছে কিনা? এখন আসো ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামটা ইটাই বায়ো অর আউচ আউচ ডিজিজ অকার্ড ইন জাপান আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ইটাই বায়ো নামক এক প্রকার ডিজিজ ছড়িয়ে পড়ে জাপানে, কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অথবা এই ডিজিজটার নাম হচ্ছে কি আউচ আউচ ডিজিজ। এখানে কি হয়, এক প্রকার, এটা হচ্ছে এক প্রকার জয়েন্ট পেন, মানে জয়েন্টে প্রচুর পরিমাণ ব্যথা হয়। রাইস পেডিস ইরিগেশন ওয়াটার কন্টামিনেটেড উইথ হাই লেভেলস অফ হেভি মেটালস কন্টামিনেটেড রাইস। বলা হচ্ছে কি জাপানে যখন মানে চাষ মানে ধান চাষ করা হয়, তখন হচ্ছে কি ধান চাষের জন্য যে পানিটা ব্যবহার করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে কি সেখানে প্রচুর পরিমাণ হেভি মেটাল ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে প্রচুর পরিমাণ গোলাগুলি হয়। এই কারণে হচ্ছে কি পানির সাথে মানে মাটির নিচে অনেকগুলো মাইন রাখা হয়, আবার সেখানে তোমার পরমাণু বোমাও মারা হয়, ফেলা হয় তোমার জাপানে। তো এই কারণে হচ্ছে কি জাপানে হেভি মেটালস এর পরিমাণটা ছড়িয়ে যায়, মানে হেভি মেটালসটা ছড়িয়ে যায়। এই কারণে হেভি মেটালস এর তোমার চাষবাসের জন্য যে পানি ইউজ করা হয় সেখানে হচ্ছে কি হেভি মেটালস এর পরিমাণটা বেড়ে যায়। এই কারণে হচ্ছে কি তোমার এই ধান চাষের সময় সে পানির সাথে হেভি মেটালস গুলো হচ্ছে কি এই ধানের মধ্যে চলে যায়, এবং সেটা থেকে যখন চাল হয় সেই চালটাও কি কন্টামিনেটেড হয়ে যায়, এবং এই কারণে এই ডিজিজটা ছড়িয়ে পড়ে আর কি, এটাই বায়ো নামক ডিজিজ। কারণ হচ্ছে কি এটার কারণে শরীরে ক্যাডমিয়ামের পরিমাণটা অনেক বেড়ে যায়, এবং সেটা জয়েন্টে জয়েন্টে জমা হয়ে জয়েন্টে প্রচুর পরিমাণ ব্যথা সৃষ্টি করে। ক্যাডমিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট টক্সিক ট্রেস এলিমেন্টস ইন দ্য এনভায়রনমেন্ট। আর পরিবেশের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ট্রেস এলিমেন্ট হচ্ছে কোনটা? মানে ক্ষতিকর ট্রেস এলিমেন্টের মধ্যে অন্যতম হচ্ছে কোনটা? ক্যাডমিয়াম। ট্রেস এলিমেন্ট মানে তো আমরা জানি সেটা হচ্ছে কি তোমার আমাদের বডিতে খুবই অল্প পরিমাণের প্রয়োজন, যেটা হচ্ছে কি 100 মিলিগ্রাম পার ডে, মানে 100 মিলিগ্রামের চেয়েও কম প্রতিদিন। এরকম যদি কোনো কম মেটালস এর প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি সেটা ট্রেস এলিমেন্ট হিসেবে আমরা কনসিডার করি। লাইক আদার হেভি মেটালস, অন্যান্য হেভি মেটালস এর মতো ক্যাডমিয়াম বাইন্ডস র্যাপিডলি টু এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার প্রোটিনস ডিসরাপ্টিং সেল ফাংশন। তো অন্যান্য হেভি মেটালস এর মতো হচ্ছে কি ক্যাডমিয়ামটা কার সাথে বাইন্ড করে? প্রোটিনের সাথে। কোন ধরনের প্রোটিন? এক্সট্রাসেলুলার, মানে সেলের বাইরে যে প্রোটিনটা থাকে সেটা। আরেকটা হচ্ছে কি সেলের ভেতরে যে প্রোটিন, ইন্ট্রাসেলুলার প্রোটিন। এই দুই প্রোটিনের সাথে সে বাইন্ড করে প্রোটিনটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। প্রোটিন ইনঅ্যাক্টিভেট হলে তোমার সেল তার কাজ সম্পন্ন করতে পারে না। তো এইভাবে হচ্ছে কি সেলের কাজগুলো সে ড্যামেজ করে ক্যাডমিয়াম। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউজেস। এখন ক্যাডমিয়ামের বৈশিষ্ট্য কি এবং তার ইউজগুলো কি? ক্যাডমিয়াম ইজ এ নন এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট। এটা হচ্ছে কি নন এসেনশিয়াল, মানে খুব প্রয়োজন না, মানে প্রয়োজনীয় আর কি, বেশি প্রয়োজন না আর কি, এরকম ট্রেস এলিমেন্ট, অ্যান্ড হ্যাজ এ গ্রেটার অ্যাফিনিটি ফর থায়োল লিগ্যান্ডস দেন ডাস জিঙ্ক। থায়োল লিগ্যান্ড বলতে যে লিগ্যান্ডে তোমার সালফার থাকে সেই লিগ্যান্ডের প্রতি তার কি আসক্তি বেশি, কার চেয়ে? জিঙ্কের চেয়ে। ইট বাইন্ডস টু সালফার কন্টেনিং কম্পাউন্ডস অ্যান্ড লিগ্যান্ডস মোর টাইটলি দেন কপার। আর এটা হচ্ছে কি তোমার যে সকল কম্পাউন্ডে তোমার সালফার আছে সে সালফারের সাথে সে কি করে, খুব শক্তভাবে বাইন্ড করে, কার তুলনায়? কপারের তুলনায়। মানে বডিতে কপারও আছে তোমার ক্যাডমিয়ামও আছে, তখন সালফার কন্টেনিং যে কম্পাউন্ড গুলো আছে বা লিগ্যান্ড গুলো আছে সেটা কার সাথে বাইন্ড করবে? তোমার ক্যাডমিয়ামের সাথে। কারণ হচ্ছে ক্যাডমিয়ামের সালফারের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি। ইউজেস, কোথায় কোথায় ইউজ করা হয়? স্টিল ইন্ডাস্ট্রি, মানে আয়রন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। ইলেকট্রিক্যাল পার্টস, তোমার ইলেকট্রিক্যাল যে পার্টস আছে, বৈদ্যুতিক যে যন্ত্রপাতি আছে সেগুলোতে তৈরিতে ব্যবহার করা হয়। পিগমেন্টস ইউজ করা হয় রং প্রস্তুতিতে। রাবারে ইউজ করা হয়। পেস্টিসাইডস, মানে কৃষিকাজে যে
তোমার কৃষি ক্ষেত্রে যে পোকামাকড় গুলো হয় সেই পোকামাকড় দমানোর জন্য যে এজেন্ট গুলো ইউজ করি সেটা হচ্ছে তোমার পেস্টিসাইড। সেই পেস্টিসাইড আমরা ক্যাডমিয়াম ইউজ করে থাকি। নিউক্লিয়ার রিয়েক্টর নিউক্লিয় চল্লিতে আমরা এটা ইউজ করে থাকি। এক্সপোজার, ক্যাডমিয়ামটা এক্সপোজ হয় কিভাবে, ক্যাডমিয়ামটা কিভাবে আমাদের মাঝে চলে আসে? টোবাকো স্মোক ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল সোর্স। টোবাকো স্মোকটাই হচ্ছে কি তোমার সবচেয়ে বড় ধরনের একক উৎস। কোনটা? তোমার ক্যাডমিয়ামের, সেটা হচ্ছে কি টোবাকো স্মোক, মানে সিগারেট স্মোক, ধূমপান করা। ধূমপানের মাধ্যমে ক্যাডমিয়াম ছড়িয়ে পড়ে। অ্যাবজর্পশন অফ ক্যাডমিয়াম ফ্রম লাংস ইজ মাচ গ্রেটার দেন ফ্রম দ্য জিআইটি। স্মোকিং কন্ট্রিবিউটস লার্জ পোর্শন। বলা হচ্ছে কি তোমার ক্যাডমিয়ামের অ্যাবজর্পশনটা কোথায় বেশি হয়? লাংসের বেশি হয়, কার চেয়ে? জিআইটির চেয়ে। মানে হচ্ছে কি আর বলা হচ্ছে কি স্মোকিং কন্ট্রিবিউটস দ্য লার্জ পোর্শন, আর স্মোকিং এর মাধ্যমে হচ্ছে কি বেশি পরিমাণ ক্যাডমিয়াম বডিতে ছড়িয়ে পড়ে। তো সিগারেটে কতটুকু আছে? সিগারেট কন্টেনিং 1.5 to 2 মাইক্রোগ্রাম অফ ক্যাডমিয়াম। একটা সিগারেটে কতটুকু থাকে ক্যাডমিয়াম? 1.5 থেকে 2 মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম থাকে। এই ক্যাডমিয়ামের বেশিরভাগই হচ্ছে কি 70% অফ হুইচ পাসেস ইনটু স্মোক। যেটা হচ্ছে কি স্মোকের মাধ্যমে ছড়িয়ে পড়ে হচ্ছে কি এর 70%ই তোমার স্মোকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো তুমি যদি স্মোক করো তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে 70% ক্যাডমিয়ামই হচ্ছে কি তোমার লাংসের মাধ্যমে শরীরে ছড়িয়ে যাবে। তো ধূমপান আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Cadmium in food. Cadmium exposure mainly comes from food, for example, leafy vegetables, grains, and cereals. ক্যাডমিয়ামটা তোমার খাবার থেকে আসে মেইনলি। কোন কোন খাবার? ভেজিটেবলস, সবুজ শাকসবজি, গ্রেইনস, ধান গম যেটা আছে সেটা গ্রেইনস বলে, সিরিয়ালস ডাল জাতীয় যেগুলো আছে সেখান থেকে ক্যাডমিয়ামটা ছড়িয়ে পড়ে। মেটাবলিজম, ইনহেলেশন ইজ মোস্ট ডেঞ্জারাস দেন ইনজেকশন। ইনহেলেশন মানে হচ্ছে কি তুমি স্মোকের মাধ্যমে যদি নাও সেটা হচ্ছে কি শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে ক্যাডমিয়ামটা নিচ্ছ, সেটা বলা হচ্ছে ইনহেলেশন। যদি নাও ক্যাডমিয়াম তাহলে হচ্ছে কি সেটা অত্যন্ত ক্ষতিকর তোমার খাবারের চেয়ে। ইনজেকশন মানে তুমি যদি খেয়ে ফেলো, সেটা খাবারের মধ্যে দিয়ে যদি গ্রহণ করো। ফলোইং অ্যাবজর্পশন, ইট অ্যাপিয়ার্স ইন দ্য ব্লাড প্লাজমা বাউন্ড ইন দ্য অ্যালবুমিন। আর অ্যাবজর্পশনের পরে কি হবে? সেটা ব্লাডে চলে যাবে, প্লাজমাতে যে অ্যালবুমিনটা আছে তার সাথে বাইন্ড করবে। এখন আসলে বায়োকেমিক্যাল ইফেক্ট, জৈব রাসায়নিক যে প্রক্রিয়া আছে সেটা কিভাবে হয়? লাং ক্যান্সার, লাং ড্যামেজ অ্যান্ড হাই ব্লাড প্রেশার। লাংসে ক্যান্সার হতে পারে, আবার লাংসটা ড্যামেজ হয়ে যেতে পারে। ফুসফুসে ক্যান্সার, ফুসফুস ক্ষতি হওয়া, আর হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ হতে পারে। ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস এন্ড এনজাইম অ্যাক্টিভিটি, আবার প্রোটিন সিনথেসিসটাও ব্যাহত হতে পারে, আবার এনজাইমের কার্যক্রমও ব্যাহত হতে পারে। টু মেকানিজমস আর ইনভলভড ইন এনজাইম ইনহিবিশন। আর এনজাইম কাজটা বন্ধ করার দুটো মেকানিজম আছে। প্রথমটা হচ্ছে কি বাইন্ডিং টু এসএইচ গ্রুপ অর সালফাইডেড গ্রুপ অন দ্য এনজাইম মলিকুল। এনজাইম মলিকুলের যে সালফাইডেড গ্রুপটা আছে অথবা এসএইচ যে গ্রুপটা আছে তার সাথে সে কি করে বাইন্ড করে এনজাইমটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। থ্রু কম্পিটিশন উইথ জিঙ্ক অ্যান্ড রিপ্লেসিং ইট ফ্রম মেটাল এনজাইম। আবার হচ্ছে কি মেটাল এনজাইম মানে হচ্ছে কি এনজাইমে যদি কোনো মেটাল থাকে সেটাকে বলা হচ্ছে কি মেটাল এনজাইম, সেই সম্মিলিত রূপটা। সেই মেটাল এনজাইমে কে থাকে? জিঙ্ক থাকে সাধারণত। কিন্তু যখন তুমি কি করবা, ক্যাডমিয়ামটা তুমি ইউজ করবা, তখন হচ্ছে কি সেই ক্যাডমিয়ামটা জিঙ্কটাকে রিপ্লেস করবে। রিপ্লেস করার ফলে সেটা এনজাইমের সাথে বাইন্ড করবে এবং এনজাইম অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দিবে। মেটাল এনজাইমস কন্টেইন মেটালস ইন देयर স্ট্রাকচার। মেটাল এনজাইমে কি থাকে? তোমার মেটালস থাকে তাদের স্ট্রাকচারে, সেজন্য এদের নাম হচ্ছে কি মেটালো এনজাইমস। Their action is inhibited when one metal ion of metal enzyme is replaced by another metal ion of similar size and charge. মেটাল এনজাইমের কাজটা তখনই বন্ধ হয়ে যাবে যখন হচ্ছে কি মেটাল এনজাইমের যে মেটাল আয়নটা আছে সেটা হচ্ছে কি অন্য একটা মেটাল আয়ন দ্বারা কি হবে? রিপ্লেসড হবে। সেই মেটাল আয়নটার সেম সাইজ থাকতে হবে এবং সেম চার্জ থাকতে হবে। মানে মেটাল এনজাইমের যে মেটাল আয়নের যে চার্জটা আছে অন্য মেটাল আয়নের কি সেই পরিমাণ চার্জ থাকতে হবে এবং সেই পরিমাণ সাইজ হতে হবে। তাহলে হচ্ছে কি তোমার এই মেটাল এনজাইমের মেটালটাকে রিপ্লেস করা যাবে। Thus, zinc in metalloenzymes is substituted by cadmium, which leads to cadmium toxicity. জিঙ্কে দেখো 2+, চার্জ হচ্ছে 2+, ক্যাডমিয়ামে হচ্ছে কি 2+, মানে চার্জ হচ্ছে সিমিলার, সাইজও সিমিলার, এই জন্য হচ্ছে কি জিঙ্কটা ইজিলি রিপ্লেস করতে পারে কে? তোমার ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়াম রিপ্লেস করার ফলে কি হয়? লিডস টু ক্যাডমিয়াম টক্সিসিটি, তখন ক্যাডমিয়াম দ্বারা ক্ষতি হয় শরীরের। The enzymes inhibited by cadmium molecule include adenosine triphosphatase, alcohol dehydrogenase, amylase, carbonic anhydrase peptidase activity in the carboxypeptidase. তো
কোন কোন এনজাইমকে সে ইনহিবিট করে, এডিনোসিন ট্রাইফসফেরেজকে ইনহিবিট করে, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজকে ইনহিবিট করে, অ্যামাইলেজ এনজাইমকে ইনহিবিট করে, কার্বনিক অ্যানহাইড্রেসকে ইনহিবিট করে, পেপটাইডেজ অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দেয়। কার্বক্সি পেপটাইডেজ যে পেপটাইডেজ অ্যাক্টিভিটি আছে সেটা বন্ধ করে দেয় ক্যাডমিয়ামটা। তাহলে এই সকল এনজাইমে কি থাকে, জিঙ্কটা মেটাল হিসেবে থাকে। তো তখন জিঙ্কটা যখন ক্যাডমিয়াম দ্বারা রিপ্লেসড হয় তখন এই এনজাইমগুলো কাজটা বন্ধ হয়ে যায়। Cadmium can antagonize several metal essential metals such as zinc, iron and copper. ক্যাডমিয়াম হচ্ছে কি অন্যান্য যে প্রয়োজনীয় মেটালগুলো আছে সেগুলোকে কি করে অ্যান্টাগনাইজ করে, মানে অন্যান্য মেটাল যে কাজ করতো সেই কাজটাকে সে ব্যাহত করে। যেমন হচ্ছে কি জিঙ্ক, আয়রন এবং কপার। জিঙ্কেরটা আমরা দেখেছি, সেটা হচ্ছে কি আয়রনেরও করতে পারে এবং কপারেরও ফাংশনটা সে কি করে ইনহিবিট করতে পারে, সেজন্য এখানে অ্যান্টাগনিস্ট কথা বলা হয়েছে। আয়রন লেড ক্যাডমিয়াম ইফেক্টিভ এনজাইম ইনহিবিটর। আয়রন লেড এবং ক্যাডমিয়ামকে বলা হচ্ছে কি কার্যকরী এনজাইম প্রতিহতকারী। কিভাবে করছে, এনজাইমের যে অ্যাসিড গ্রুপ সালফাইডের গ্রুপটা আছে সেটার সাথে মার্কারি, ক্যাডমিয়াম এবং লেডটা রিঅ্যাকশন করে একটা কমপ্লেক্স তৈরি করে এবং এনজাইমটা কি হয়, ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, অচল হয়ে যায়। কার কোনো কোশ্চেন আছে কিনা? এখন আসো মার্কারি। মার্কারিকে বলা হচ্ছে কি লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। এটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় তোমার তরল হিসেবে থাকে। হাইয়েস্ট ভোলাটিলিটি, এটা হচ্ছে কি তোমার এটা অত্যন্ত ভোলাটাইল, উদ্দায়ী। হাই স্পেসিফিক গ্র্যাভিটি, এটা স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কি উঁচু। মেটালস ডিজলভ ইন মার্কারি টু ফর্ম অ্যামালগামস। মার্কারিতে যখন মেটাল থাকে তখন সেই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে কি অ্যামালগাম বলা হয়। তোমরা আগে পড়েছো। এক্সট্রাকশন এন্ড ইউজেস, কিভাবে এটা সংগ্রহ করা হয় এবং তার ব্যবহার। সিনাবার থেকে এটা সংগ্রহ করা হয়। সিনাবার হচ্ছে কি মার্কিউরিক সালফাইড। মার্কিউরিক সালফাইড যখন অক্সিজেনের সাথে রিয়েকশন করে তখন মার্কারিটা আলাদা হয়ে যায়, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, গ্যাস হিসেবে চলে যায়। আবার মার্কিউরিক সালফাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড যখন রিয়েকশন করে তখন 4 মলিকুলস মার্কারি আলাদা হয়ে যায়, তা হচ্ছে ক্যালসিয়াম সালফাইড তৈরি হয় এবং ক্যালসিয়াম সালফেট তৈরি হয়। এইভাবে হচ্ছে কি আমরা মার্কারিটাকে এক্সট্রাক্ট করতে পারি বা সংগ্রহ করতে পারি। মার্কারি ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ মার্কারি ব্যাটারিজ অ্যান্ড আদার ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস। তো মার্কারি ব্যাটারি তৈরিতে এবং অন্যান্য বৈদ্যুতিক যে যন্ত্রপাতি আছে সেটা তৈরিতে তোমার কি হয়, মার্কারিটা ইউজ করা হয়। ওয়াইডলি ইউজড ইন ব্যারোমিটার্স, আর এটা হচ্ছে কি ব্যারোমিটার্সে ইউজ করা হয়। ইন পেইন্টস অ্যাজ প্রিজারভেটিভস, এবং রঙে এটা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়, মানে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে যারা তাদেরকে প্রিজারভেটিভ বলা হয়। মার্কারি কম্পাউন্ড such as acetate, oxide, chloride, sulfate and phosphate are used as catalyst in the industrial chemistry. আর মার্কারি কিছু কম্পাউন্ড আছে যেমন মার্কিউরিক অ্যাসিটেট, অক্সাইড, ক্লোরাইড, সালফেট এন্ড ফসফেট, সেগুলো হচ্ছে কি তোমার ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ক্যাটালিস্ট হচ্ছে বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দেয় এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। ইন জুয়েলারি মেকিং, পেস্টিসাইডস, ইউভি স্পেকট্রোস্কোপি এবং স্বর্ণ গয়না প্রস্তুতিতে ইউজ করা হয় এবং পেস্টিসাইড হিসেবে ইউজ করা হয়। পেস্টিসাইড মানে হচ্ছে কি তোমার কৃষিকাজে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে বলা হয় পেস্ট। পেস্টের বিরুদ্ধে যারা কাজ করে সেটা হচ্ছে কি পেস্টিসাইড। সেই পেস্টিসাইড হিসেবে মার্কারিটা ইউজ করা হয়। আবার হচ্ছে কি ইউভি স্পেকট্রোস্কোপিতেও কি তোমার মার্কারিটা ইউজ করা হয়। এখানে কিছু কম্পাউন্ডের নাম বলা হয়েছে যেগুলো ইউজ করা হয়। মিথাইল মার্কারি নাইট্রাইড, তারপর হচ্ছে কি মিথাইল মার্কারি অ্যাসিটেট, মিথাইল মার্কারি ক্লোরাইড। The largest consumer is the chlor-alkali industry. ক্লোর-অ্যালকালি ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কি যেখানে ক্লোরিন তৈরি হয়, যেখানে অ্যালকালাই তৈরি হয়। অ্যালকালাই বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড বোঝাচ্ছে। which manufactures chlorine and sodium hydroxide by using mercury electrodes, যেখানে হচ্ছে কি মার্কারি ইলেকট্রোডস ব্যবহার করে তোমার ক্লোরিন এবং তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করা হয়। সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি ক্লোর-অ্যালকালি ইন্ডাস্ট্রি, সেটাই হচ্ছে কি তোমার লার্জেস্ট কনজিউমার, মানে সবচেয়ে বেশি গ্রহিতা হচ্ছে কি তোমার ক্লোর-অ্যালকালি ইন্ডাস্ট্রি। কার গ্রহিতা? মার্কারির গ্রহিতা। এখন আসো টক্সিক ইফেক্টস। কিভাবে টক্সিক ইফেক্টস হয়? এলিমেন্টাল মার্কারি ইজ ফেয়ারলি ইনার্ট অ্যান্ড নট টক্সিক ইফ সোয়ালোড, ইট ইজ এক্সক্রিটেড উইদাউট সিরিয়াস ড্যামেজ। আবার এলিমেন্টাল মার্কারি যেটা আছে মানে পিওর যে মার্কারি সেটা হচ্ছে কি তোমার ইনার্ট। এটা হচ্ছে ইনার্ট মানে কোনো রিয়েকশনে যায় না, আর নন টক্সিক এবং টক্সিক না। যদি সোয়ালো করা হয়, গিলে ফেলা হয়, তাহলে হচ্ছে কি তোমার এটা কোনো প্রকার সিরিয়াস ইফেক্ট ঘটানোর আগে কি শরীর থেকে বের হয়ে যায়। Mercury vapor, if inhaled, enters the brain through bloodstream, leading to severe damage of the CNS. আর মার্কারি ভেপার যদি তুমি নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে গ্রহণ করতে পারো তাহলে
সেটা হচ্ছে কি ব্রেনের মধ্যে সরাসরি চলে যাবে কিভাবে তোমার রক্ত প্রবাহের মাধ্যমে, এবং এর ফলে কি হবে ব্রেনে সিরিয়াস ড্যামেজ হবে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নানা প্রকার ক্ষতি হবে, যেমন কনফিউশন, মেন্টাল কনফিউশন হতে পারে, ভার্টিগো হতে পারে, আরো অনেক সমস্যা হতে পারে। মার্কারি যে আয়নটা আছে, ডাইভ্যালেন্ট যে আয়নটা আছে মার্কারি ইজ টক্সিক, খুবই টক্সিক, সেটা ক্ষতিকর, অ্যাজ ইট হ্যাজ হাই অ্যাফিনিটি ফর সালফার অ্যাটমস, কারণ হচ্ছে কি এটা সালফারের প্রতি আসক্তি আছে, মানে সালফারের সাথে সে রিয়েকশন করতে পারে। কোন সালফার? সেটা হচ্ছে কি সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড অফ প্রোটিন, প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড আছে সেখানে যে সালফারটা আছে সেই সালফারের সাথে সে কি করে রিয়েকশন করতে পারে। ইট ফর্মস বন্ড উইথ হেমোগ্লোবিন অ্যান্ড সেরাম অ্যালবুমিন সালফাইডেড গ্রুপ, তোমার হচ্ছে কি হেমোগ্লোবিনের সালফাইডেড গ্রুপের সাথে সে বন্ডিং করতে পারে, আর সেরাম অ্যালবুমিনের যে সালফাইডেড গ্রুপ আছে তার সাথে সে কি করতে পারে বন্ডিং করতে পারে, বন্ডিং করে তাদের ফাংশনটাকে সে কি করে ড্যামেজ করে বা ইনএক্টিভেট করে। তো এইভাবে হচ্ছে কি মার্কারিটা আমাদের শরীরের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। কারো কোনো কোশ্চেন আছে কিনা মার্কারি সম্পর্কে? এখন আসো ওজোন লেয়ার ডিপ্লেশন, তোমার ওজোন স্তরের ক্ষয়। ডিপ্লেশন মানে ক্ষয়। Earth has a protective umbrella in the form of ozone layer of 24 কিলোমিটার thickness in the stratosphere. তোমার পৃথিবীতে একটা কি আছে, প্রোটেক্টিভ অ্যামব্রেলা আছে, মানে সংরক্ষণকারী একটা ছাতার মতো কি আছে, ওজোন লেয়ার আছে। তো সেটার তোমার প্রস্থ কতটুকু? 24 কিলোমিটার। সেটা কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। ওজোন কনসেন্ট্রেশন ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ইজ 10 ppm, হোয়ার ইজ ট্রপোস্ফিয়ার ইট ইজ 0.5 ppm, 0.05 ppm। তবে ওজোনের কনসেন্ট্রেশনটা স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি, কত? 10 ppm, 10 পার্টস পার মিলিয়ন। আর ট্রপোস্ফিয়ারে কম, সেটা হচ্ছে কি 0.05 পার্টস পার মিলিয়ন। High concentration of ozone in the troposphere is highly injurious to man and vegetation on Earth, whereas the stratoscopic ozone layer is essential for life to sustain on Earth. ট্রপোস্ফিয়ারে যদি ওজোনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায় সেটা হচ্ছে কি খুবই ক্ষতিকর, কার জন্য? মানুষের জন্য এবং চাষবাসের জন্য। আবার হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ারে যদি ওজোন কনসেন্ট্রেশনটা বেশ বেড়ে যায় তাহলে হচ্ছে কি সেটা তোমার জীবনযাপনের জন্য ভালো। অ্যাডভান্টেজ অফ ওজোন লেয়ার, ওজোন লেয়ারের তোমার উপকারিতা কি কি? ওজোন লেয়ার অ্যাবজর্বস ডেঞ্জারাস ইউভি রেডিয়েশন হ্যাভিং ওয়েভলেংথ অফ 200 to 280 ন্যানোমিটার ফ্রম দ্য সান, কনভার্ট ইট ইনটু হিট অ্যান্ড এনার্জি। ওজোন লেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে কি, সেটা হচ্ছে কি তোমার সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা নিঃসৃত হয় বা ইউভি রেডিয়েশনটা নিঃসৃত হয় সেটাকে সে কি করে? শোষণ করে, যেটা হচ্ছে কি তোমার 200 থেকে 240 280 ন্যানোমিটারের ওয়েভলেন্থের মধ্যে থাকে। এবং এই তোমার ইউভি রেডিয়েশন বা অতিবেগুনি রশ্মিকে সে কিসে কনভার্ট করে? তোমার হিট এবং এনার্জি, মানে তাপ শক্তিতে সে রূপান্তর করে। ফর দিস অ্যাক্টিভিটি, এই কারণে ইট কজেস রাইজ ইন টেম্পারেচার, এই কারণে টেম্পারেচারটা কিছুটা বেড়ে যায়। ইন নেচার ওজোন ইজ কন্টিনিউয়াসলি ফর্মড অ্যান্ড ডিস্ট্রয়েড থ্রু ফটোকেমিক্যাল রিয়েকশন। প্রকৃতিতে হচ্ছে কি ওজোন কন্টিনিউয়াসলি মানে ক্রমাগত তৈরি হচ্ছে এবং ক্রমাগত সেটা হচ্ছে কি ক্ষতিগ্রস্ত, মানে ক্ষয় হচ্ছে। কিভাবে? তোমার ফটোকেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে, মানে সূর্যের উপস্থিতিতে যে রিয়েকশনটা হয় সেটা হচ্ছে কি ফটোকেমিক্যাল রিয়েকশন। অ্যান্ড ইকুইলিব্রিয়াম ইন ওজোন কনসেন্ট্রেশন ইজ এনশিওরড, এই কারণে হচ্ছে কি একটা ব্যালেন্স তৈরি হয় কার মধ্যে? ওজনের ঘনমাত্রার মধ্যে, মানে যতটুকু ওজন ডিস্ট্রয় হয় আবার ততটুকু ওজন তৈরি হয়ে যায়। তো এইভাবে হচ্ছে কি একটা সাম্যাবস্থায় চলে আসে। This equilibrium is upset due to the discharge of anthropogenic air pollutants such as CFC into the atmosphere. কিন্তু এই সাম্যাবস্থা কি তোমার ডিস্ট্রয় হতে পারে কখন? যখন তোমার প্রকৃতিতে তোমার মনুষ্য সৃষ্ট যে সকল বায়ু দূষণকারী আছে সেই বায়ু দূষণকারী উপাদান যেমন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, তখন অ্যাটমসফিয়ারে ছড়িয়ে পড়ে। The patches of thin ওজোন লেয়ার, তোমার কি হয়? তোমার ওজোন লেয়ারের প্যাচ তৈরি হয়, মানে ঘনমাত্রা কম। থিনার মানে হচ্ছে কি পাতলা ওজোন লেয়ার হয়ে যায় সেটা, মানে এভাবে ওজোন ডিস্ট্রয় হতে হতে সেই ওজোন লেয়ারটা কি হয়? পাতলা হয়ে যায় এবং সেখানে আস্তে আস্তে কি হয়? ওজোন হোলের সৃষ্টি হয়, মানে ওজনের একটা গর্ত তৈরি হয়। সেই ওজোন হোলটাই হচ্ছে কি ডিপ্রেশন অফ ওজোন কনসেন্ট্রেশন, মানে ওজনটা পরিমাণ কমতে কমতে সেখানে একটা হোলের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে কি ওজোন হোল।
সোর্সেস অফ সিএফসি। সিএফসি এর সোর্স গুলো কি কি? সিএফসি আর এ গ্রুপ অফ সিনথেটিক কেমিক্যালস ডেভেলপড ইন 1930। 1930 সালে এই সিএফসি নামক সিনথেটিক কম্পাউন্ডটা তোমার তৈরি করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে কি ফ্রেয়ন 11 ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, CCl3F, ফ্রেয়ন 12 ডাইক্লোরোফ্লোরোমিথেন, ফ্রেয়ন 22, ফ্রেয়ন 114, ফ্রেয়ন 115। এগুলো হচ্ছে কি মূলত সিএফসি উদাহরণ। ইউজ অফ সিএফসি, কি কারণে সিএফসিটা ইউজ করে? মেইনলি এজ রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেশনে ইউজ করা হয়। লো টক্সিসিটি, কারণ হচ্ছে কি এটা টক্সিক কম, ক্ষতি কম করে। নন ইনফ্ল্যামেবিলিটি মানে অগ্নিতে সহায়তা করে না। লিস্ট কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, এবং কেমিক্যাল রিঅ্যাকশনের পরিমাণটা খুবই কম। ইউজ অ্যাজ প্রপিলেন্টস ফর ডিসপার্সিং অ্যারোসলস, অ্যারোসলসে কি করে? প্রপিলেন্ট হিসেবে ইউজ করে, মানে অ্যারোসলটা ছড়িয়ে পড়ার জন্য যে এজেন্ট ইউজ করা হয় সেটা হচ্ছে কি প্রপিলেন্টস। ক্লিনিং সলভেন্ট, সলভেন্টটাকে ক্লিন করার জন্য এটা ইউজ করা হয়। ফর স্টেরিলাইজিং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, আবার হচ্ছে কি অপারেশনের যে বা সার্জারির জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করে, যে যন্ত্রপাতি ইউজ করে, সেটাকে জীবাণুমুক্ত করতে এটা ইউজ করা হয়। ফটোকেমিস্ট্রি অফ ওজন ডিপ্লিশন। ফটোকেমিস্ট্রি মানে সূর্যালোকের উপস্থিতিতে কিভাবে ওজনটা ডিপ্লিট হয়, ওজন স্তরের ক্ষয় হয়। সিএফসিস আর হাইলি স্টেবল। ফ্লোরোকার্বনসটা হচ্ছে কি খুবই স্টেবল, মানে খুব স্থায়ী, সহজে ভাঙে না। হাউএভার ইউভি রেডিয়েশন প্রেজেন্ট ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার ডিকম্পোজেস দেম, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে যে ইউভি রেডিয়েশনটা আছে সেটা হচ্ছে কি সিএফসিটাকে ভেঙে ফেলে। এই কারণে কি হয়? দ্য ক্লোরিন, ফ্লোরিন অর ব্রোমিন মলিকুলস অফ সিএফসিস কনভার্টেড ইনটু দেয়ার রিঅ্যাক্টিভ ফ্রি রেডিক্যাল ফর্ম বাই ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। এই কারণে হচ্ছে সিএফসি যে ক্লোরিন, ফ্লোরিন এবং ব্রোমিন যে অণুগুলো আছে বা মলিকুলস গুলো আছে, সেটা হচ্ছে কি তাদের ফ্রি রেডিক্যালসে কনভার্ট হয়ে যায়। কিভাবে? ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, মানে সূর্যালোকের উপস্থিতিতে রিঅ্যাকশনটা হয় সেটা হচ্ছে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। সেই ফটোকেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সিএফসি যে তোমার ক্লোরিন, ফ্লোরিন এবং ব্রোমিনটা আছে সেটা তোমার তাদের ফ্রি রেডিক্যালসে কনভার্ট হয়ে যায়। এখানে দেখানো হয়েছে ফ্রেয়ন 11 মানে ট্রাইক্লোরোফ্লোরোকার্বন যেটা আছে সেটা হচ্ছে কি ডাইক্লোরোফ্লোরোকার্বনে কনভার্ট হয় এবং ক্লোরিনে কনভার্ট হয়। আবার হচ্ছে কি ডাইক্লোরোফ্লোরোকার্বনটা যেটা আছে সেটা হচ্ছে কি তোমার ক্লোরোফ্লোরোকার্বন এবং তোমার ক্লোরিনে কনভার্ট হয়ে যায়। এইচ নিউ মানে হচ্ছে কি সূর্যালোকের শক্তি বা ফোটনের শক্তি, সেটা এইচ নিউ বলা হয়। সূর্যালোকের উপস্থিতিতে যদি কোনো রিঅ্যাকশন হয় সেটা এইচ নিউ দ্বারা প্রকাশ করা হয়। আবার হচ্ছে কি ডাইফ্লোরোকার্বন, সেটা হচ্ছে কি তোমার মনোক্লোরো ডাইফ্লোরোকার্বনে কনভার্ট হচ্ছে। আবার ডাইফ্লোরো ক্লোরো ক্লোরো কার্বনটা হচ্ছে কি তোমার ক্লোরো কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে এই রিঅ্যাকশনের মাধ্যমে কি হচ্ছে? তোমার ক্লোরিন এবং ফ্লোরিনটা তৈরি হচ্ছে। ক্লোরিন or fluorine are free to react with ozone disintegrated into oxygen প্লাস ওজন, অক্সিজেন প্লাস নেসেন্ট অক্সিজেন। নেসেন্ট অক্সিজেন মানে হচ্ছে জায়মান অক্সিজেনে কনভার্ট হয়। মানে ক্লোরিন এবং ফ্লোরিন যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি ফ্রি টু রিয়াক্ট, মানে ওজনের সাথে রিয়াকশন করার জন্য তারা আগ্রহী বা অ্যাফিনিটি বেশি। এই কারণে ওজনটাকে তারা ভেঙে ফেলে কি করে তৈরি করে? অক্সিজেন মলিকুল তৈরি করে এবং নেসেন্ট অক্সিজেন তৈরি করে। এখন আসলে ক্লোরিন ওজনের সাথে রিয়েকশন করে কি করছে? অক্সিক্লোরাইড কম্পাউন্ড তৈরি করছে এবং এক এক অণু কি করছে? এক ওয়ান মলিকুল অক্সিজেন তৈরি করছে। আবার ওজনটা নিজে ভেঙে গিয়ে কি হচ্ছে? তোমার ওয়ান মলিকুল অক্সিজেন তৈরি করছে এবং নেসেন্ট অক্সিজেন তৈরি করছে। নেসেন্ট অক্সিজেনটা আবার অক্সিক্লোরাইডের সাথে রিয়েকশন করে তোমার ক্লোরিন তৈরি করছে এবং আবার ওয়ান মলিকুল অক্সিজেন তৈরি করছে। আবার এই ক্লোরিন মলিকুলটা কাকে অ্যাটাক করছে? ওজনকে অ্যাটাক করছে। তো এইভাবে হচ্ছে কি রিয়েকশনটা কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে এবং ওজোন লেয়ারটা ডিপ্লিট হচ্ছে বা ক্ষয় হচ্ছে। ইচ অ্যাটম অফ ক্লোরিন ক্যান ডিস্ট্রয় মোর দেন 1 লাখ মলিকুলস অফ ওজন। একটা ক্লোরিন অ্যাটম হচ্ছে কি তোমার 1 লাখ ওজন মলিকুলসকে সে কি করতে পারে? ধ্বংস করতে পারে। ইফেক্টস অফ ওজন হোল। এই ওজন হোল তৈরি করার প্রতিক্রিয়াটা কি হচ্ছে? 1% লস ইন ওজন, 2% ইনক্রিজ ইন ডিজিজেস। তোমার 1% ওজন ধ্বংসের কারণে, নষ্ট হওয়ার কারণে তোমার ডিজিজের পরিমাণটা বেড়ে যাচ্ছে কত পার্সেন্ট? 2% করে বেড়ে যাচ্ছে। মানে 1% যদি ওজন নষ্ট হয়, 2% ওজন রোগ সৃষ্টি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সিগনিফিকেন্ট ইফেক্ট, তোমার গুরুত্বপূর্ণ ইফেক্ট কোথায় হচ্ছে? স্কিন ক্যান্সার। তোমার স্কিনের উপর যে ক্যান্সারটা হয় তার উপর সেটার প্রভাবটা বেশি হয়। কারণ হচ্ছে কি ওজন হোল যখন সৃষ্টি হয় তখন ডিরেক্টলি হচ্ছে কি ইউভি রেডিয়েশনটা তোমার শরীরের উপর পড়ে এবং শরীরের চামড়ার উপর সরাসরি পড়ে এবং চামড়াকে এফেক্টেড করে, স্কিনের রোগ হয়।
সেটা আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয়, সেটা হচ্ছে কি মেলানোমা। ইনক্রিজ ইন দ্য ইনসিডেন্স অফ ক্যাটারাক্টস, এবং চোখে ছানি পড়ার পরিমাণটা বেড়ে যায়। এইভাবে ওজন হোলের কারণে অনেক খারাপ প্রভাব সৃষ্টি হয় বা খারাপ রোগের সৃষ্টি হয়। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন না থাকে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই।